আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। কিডনির রোগ। কিডনির রোগের তো নানান ধরন আছে, নানান ধারা আছে। আমরা কখনো ভাবি কিডনিতে জল জমা, কখনো ভাবি কিডনির জন্য শরীরে জল জমা। সাধারণ মানুষ হিসেবে আমি বা আপনি যেটা শুনছি তার কতটা ঠিক, এবং কিডনির জন্য এই যে শরীরে জল জমা এবং সেই সম্পর্কিত যে নানান ধরনের সমস্যা, সে সকল সমস্যার সুরাহার কি তত্ত্বতালাশ রয়েছে, আসুন সেগুলো একটু আজকে জেনে নেওয়া যাক। আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অভিজিৎ তরফদার। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। নমস্কার। কিডনিতে জল জমা নাকি কিডনির জন্য শরীরে জল জমা, এই বিষয়টাই আমাদের কাছে খুব ধোঁয়াশার। সেগুলো শুনবো, আর শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে কিডনিকে ভালো রাখার নানান পরামর্শও বটে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, কিডনিতে জল জমে নাকি কিডনির জন্য শরীরে জল জমে, ঠিক বিষয়টা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন। দুটোই সম্ভব। এক হচ্ছে কিডনির কাজ তো শরীরে জল বের করে দেওয়া, কোনো কারণে সেই বেরোনোর রাস্তায় যদি কোনো প্রতিবন্ধক, সেটা পাথরের জন্য হতে পারে, কিডনির থেকে বেরিয়ে যাওয়ার যে পথ সেটাকে আমরা ইউরেটার বলি, সেখানে যদি কোনো রাস্তাটা শুরু হয়ে যায় তাহলে জল জমবে, এবং সেই জল জমাটা কিডনির ভেতরেই জল জমে। আচ্ছা। আর যদি উল্টোটা হয়, কিডনি ঠিক মতন কাজ করতে পারছে না, বা কিডনির কিছু বিশেষ অসুখ আছে যেগুলোকে সাধারণ ভাষায় নেফ্রাইটিস বলা হয়, আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম, সেইগুলোতে মানুষ আক্রান্ত হয়, তাহলেও উল্টোটা কিডনি কাজ করতে পারছে না বলে বা কিডনি অকাজ করছে বলে শরীরে জল জমে। সুতরাং দুদিক থেকেই দেখা যায়, এক, কিডনির ভেতরে জল জমছে, পাথর বা অন্য কোনো কারণে কিডনির রাস্তায় প্রতিবন্ধক তৈরি হওয়া, আর দ্বিতীয় হচ্ছে কিডনির কোনো না কোনো অকাজ, হয় সে ঠিক মতন কাজ করতে পারছে না, অথবা কিডনির কোনো অসুখ, তার জন্য শরীরে জল জমতে পারে। দুটোই হওয়া সম্ভব। বেশ, তাহলে আমরা দুটোর ক্ষেত্রেই আসি একে এক করে। প্রথমটায়, কিডনিতে যখন জল জমছে, হঠাৎ করে কি কিডনিতে এরকম জল জমে যায়, অর্থাৎ হঠাৎ করে পাথর তৈরি হয়, নাকি আমাদেরই কোনো রকম বদভ্যাসের জন্য, নাকি বংশগত কোনো একটা সমস্যা থাকার জন্য, যদি একটু জানান। আমাদের বদভ্যাসের সঙ্গে এর খুব একটা সম্পর্ক নেই। এক হচ্ছে কিডনির অসুখ, কিডনির যে রাস্তাটা বললাম, যে কিডনির যে রাস্তা দিয়ে কিডনির থেকে তৈরি হওয়া মূত্র, সেটা যখন বেরিয়ে যাচ্ছে, সেই বেরিয়ে যাওয়ার রাস্তায় যদি কোনো প্রতিবন্ধক হয়, সেটা পাথর হতে পারে। যদি আপনি বলেন না সেই পাথর হওয়াটা আমাদের দোষের জন্য, সেটা আলাদা কথা। কিন্তু যদি পাথর হয়, সেই পাথরটা রাস্তা আটকে বসে আছে। ধরুন আপনার রান্নাঘরের যে রাস্তা দিয়ে জল বেরিয়ে যায়, সেখানে যদি একটা পাথর বসে থাকে, তাহলে রান্নাঘরের ভেতরে জল থই থই করবে। একইভাবে কিডনির যেখান দিয়ে তার তৈরি করা মূত্র বেরিয়ে যায়, সেইখানে যদি কোনো পাথর বসে থাকে, তাহলেও কিডনির ভেতরে জল জমবে। আবার ওই যে রাস্তাটা, সেই রাস্তাটা যদি সরু হয়ে যায় কোনো কারণে, যেমন ওই ইউরেটার যেটা বলছিলাম, সেই ইউরেটারের দেওয়ালে যদি কোনো টিউমার হয়, আমরা বলি ফাইব্রোসিস হওয়া, শুকিয়ে যাওয়া, সেটা যদি হয়, তাহলেও কিন্তু কিডনির ভেতরে জল জমতে পারে। এবং সেক্ষেত্রে অসুখ একটা, আর একটা, আপনি পাথরটাকে যদি ধরে নেন যে না, পাথরটা আমাদের দোষের জন্য হয়েছে, জল কম খাওয়া, বা যে জিনিসগুলো খেলে পাথর বেশি হয়, যেমন অক্সালেট জাতীয় জিনিস, যারা চা কফি খুব বেশি খান, আচ্ছা, বা ধরুন অনেক সময় আজকাল খুব বিবেচনা না করে ক্যালসিয়াম ভিটামিন ডি দেওয়া হয়, মহিলাদেরও দেওয়া হয়, এবং সেগুলোতেও দেখা যায় যে ক্যালসিয়াম স্টোন ফর্মেশন হয়, সেগুলো কিডনি রাস্তাকে আটকে বসে থাকে। কারণ ভিটামিন ডি এর অভাবটা এখন প্রায় একটা সার্বজনীন জায়গায় এসে পৌঁছেছে বহু মানুষের। তো তাহলে কি এই ভিটামিন ডি এর ওষুধ খাওয়ারও একটা এফেক্ট হতে পারে? একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কোনো জিনিসকে যখন একটা সর্বজনীনতায় রূপ দেওয়া হয়, তার পেছনে একটা হাইপ থাকে, এবং সেই হাইপটা অনেক সময় ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে। আচ্ছা, মেডিকেল ইন্ডাস্ট্রি। আজকে এই হাইপ হলে পরেই সঙ্গে সঙ্গে ভিটামিন ডি জাতীয় ওষুধের বিক্রি বাড়বে। আজকে আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের যখন ভিটামিন ডি দেওয়া হয়, তাদের কত শতাংশের ভিটামিন ডি পরীক্ষা করে দেওয়া হয়?
শতকরা 5 জনকেও ভিটামিন ডি পরীক্ষা করে ভিটামিন ডি দেওয়া হয় না। এবং ওই পরীক্ষার টাকাটাও অনেকটা বেশি, সেটা পরের দামি। কথা, সেটা আজ সরকারি হাসপাতালে করলে তো টাকাটা বেশি নয়। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে ধরে নেওয়া হয় ভিটামিন ডির অভাব আছে এবং ধরে নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা হয়, ডকুমেন্ট না করে করা হয়। আমরা রিসিভিং সাইডে থাকি, আমরা যখন দেখি তখন দেখি ভিটামিন ডি টক্সিসিটি নিয়ে মানুষ আসছে, তার শরীরে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেছে, সেই ক্যালসিয়াম কিডনিতে জমছে, জমে স্টোন ফর্মেশন হচ্ছে। যে ডাক্তারবাবু দিচ্ছেন তিনি হয়তো ইন গুড ফেথ দিচ্ছেন, একটা ভালো ইচ্ছে নিয়ে দিচ্ছেন যে হ্যাঁ ভিটামিন ডির অভাব হয়েছে, কিন্তু ভিটামিন ডির অভাব হয়েছে তার ডকুমেন্টেশন কোথায়? দ্বিতীয় কথা, আমাদের দেশে এই ট্রপিক্যাল যে দেশগুলো সেখানে পর্যাপ্ত সূর্যালোক আছে, সেখানে সূর্যালোক থেকেই চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হয়। যারা আজকে খালি গায়ে বসে থাকে না, আমরাও পর্যন্ত মানে তথাকথিত যারা এলাইট ক্লাসের লোক তারাও কিন্তু খালি গায়ে থাকতে ভালোবাসে, এবং আমরা অনেক সময় রোদে খালি গায়ে বসে শীতকালে রোদ পোয়াই। আমাদের ভিটামিন ডি পরীক্ষা করলেই ভিটামিন ডি অভাব পাওয়া যাবে এমন কিন্তু সত্যি নাও হতে পারে। বরং উল্টোটা, অভাব আছে ধরে নিয়ে বিচার না করে ভিটামিন ডি দিয়ে, বা ভিটামিন ডি আলাদা দেওয়া হয় না, দেখবেন ভিটামিন ডির সঙ্গে ক্যালসিয়াম থাকে একদম। ওই ক্যালসিয়াম ভিটামিন ডি কম্বিনেশন দেওয়ার জন্য তার থেকে স্টোন ফর্মেশন হতে পারে। সুতরাং এটা বেশ একটা ভয়ানক ব্যাপার বটেই। ভয়ানক নয়, এটা নিয়ে সচেতন, সবকিছু নিয়ে ভয় পেলে তো চলবে না, এটা একটা সচেতন থাকার মতন ব্যাপার। তাহলে জানা গেল যে স্টোন ফর্মেশন হতে পারে, এবং সেটা যদি হয় কিডনিতে পাথর হয় তাহলে তার জল বেরিয়ে যাওয়ার রাস্তাটা একটু বন্ধ হলো। কিন্তু এই যে ফাইব্রোসিসের বিষয়টি, অর্থাৎ একটি টিউমার বা কিছু ওই নালিতে তৈরি হওয়া, সেটার সঙ্গে কি কোনোভাবে বংশগতি বা আমাদের কোনো অভ্যেস বা জল না খাওয়া এগুলোর কোনো সংযোগ রয়েছে? অল্প বয়সে যদি কারুর এরকম রাস্তায় প্রতিবন্ধক তৈরি হয়, তার সঙ্গে বংশধারার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু বেশি বয়সে যখন হয় তখন সেটা বংশধারার থেকেও, যেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি সেটা হচ্ছে জানা যাচ্ছে না এমন কোনো ক্যান্সার। আচ্ছা, ওই ইউরেটার বা ওই রাস্তা যদি হঠাৎ দেখা যায়, যার আগে কখনো এরকম ছিল না কিন্তু হঠাৎ রাস্তাটা শুরু হয়ে গেছে, তখন আমরা চিন্তা করি যে সেক্ষেত্রে ইউরেটারের দেওয়ালে বা ইউরেটারের বাইরে থেকে চাপ দিচ্ছে, বা ভেতরে কোনো গ্রোথ। এবং এই বয়সে ধরুন কারুর বয়স যদি 55-56 ওপরে, 60 বা তার ওপরে হয়, কিছুদিন আগে আমার এক রোগিণী ভদ্রমহিলা, তার এরকম একটু সরু, এবং ইউরোলজিস্ট বলেছিলেন না এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমি একটু ইনসিস্ট করেছিলাম ইউরেটেরস্কোপি করতে। ইউরেটেরস্কোপি মানে হচ্ছে নিচ দিয়ে গিয়ে ওই জায়গাটা দেখা, যন্ত্র দিয়ে দেখা, এবং দেখে দেখা গেল যে সেখানে গ্রোথ আছে, বায়োপসি করে ক্যান্সার পাওয়া গেল। সেই কারণে যে কোনো জিনিস যেটা আমাদের ভাষায় নিউ অনসেট ডেভেলপমেন্ট, যেটা আগে ছিল না, হঠাৎ যদি একটা কিছু তৈরি হয় সেটা তলিয়ে দেখাই ভালো। বেশ। কিডনিতে যদি এরকম কোনো কারণে জল জমে, তার মূল লক্ষণগুলো তাহলে কি হবে? আমি কি করে বুঝবো যে আমার কিডনির কোনো একটা সমস্যা হচ্ছে যে কারণে সেখানে জল জমছে? সিমটমস। যদি মানুষটি ভাগ্যবান হন তাহলে তার সিমটম হবে। সে কি দুর্ভাগ্য হলে তাহলে সিমটম হবে না। সিমটম হওয়া মানে হচ্ছে সেক্ষেত্রে ব্যথা হতে পারে, জ্বরজারি হতে পারে, প্রস্রাবে সংক্রমণ হওয়া, ইনফেকশন হওয়া, সেগুলো হতে পারে। এটা তো একটা দিক। আর যদি তিনি ভাগ্যবান না হন তাহলে সেটা ধরাই পড়বে না, ওইরকম অবস্থায় থাকবে, এবং আস্তে আস্তে কিডনির মধ্যে জল জমতে জমতে কিডনি খারাপ হতে পারে। আবার উল্টো দিকে যে কারণের জন্য হয়েছে সেটা যদি সত্যি সত্যি গ্রোথ হয়, সেটা যদি ক্যান্সার হয়, তাহলে সেটা প্রাণ সংশয়ও করতে পারে। বেশ। সুতরাং কোনো সমস্যা যদি ধরা পড়ে, নিজের যদি মনে হয় যে জ্বর হচ্ছে, এগুলো নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। আর দুর্ভাগ্য হলে তো আর কিছু করার নেই যদি সিমটমস না থাকে। এর যে কোনো রকম রেমিডিজ, সেগুলো কি ওষুধ খেয়েই সম্ভব, নাকি পাথর, আমরা জানি যে অনেক সময় ওষুধ খেলে পাথর গলিয়ে দেওয়া যায়, নাকি অপারেশনের দিকেই যেতে হয়, একটু যদি জানান। এই যে ওষুধ খেলে পাথর গলিয়ে দেওয়া হয়, এই উদ্দেশ্য নিয়ে বা এই প্রত্যাশা নিয়ে যখন কেউ আসেন, তখন আমি তাকে বলি, যদি এরকম কেউ আপনাকে পরামর্শ দেন যে এই ওষুধটা খেলে পাথর গলে যাবে, তাহলে প্রথম সেই ওষুধটা নিয়ে একটা ছোট্ট পরীক্ষা করবেন। রাস্তা থেকে একটু স্টোন চিপস নিয়ে আসবেন, টেবিলের ওপর রাখবেন, তার উপরে ওই ওষুধটা দেবেন, দিয়ে যদি দেখেন যে পাথরটা গলে গেছে, আপনি নিশ্চিত যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তো এই ওষুধটাতে পাথর গলে যায়, তখন আপনি সেই ওষুধটা খাবেন। আর তা যদি না হয় তাহলে সেই ওষুধটার দিকে না যাওয়াই ভালো। সাধারণ ক্ষেত্রে
মিথ কিনা জানি না, যারা বলেন তারা বলতে পারবেন, আমরা বলি না যে কোনো ওষুধ দিয়ে পাথর গলিয়ে দেওয়া যাবে। আমাদের শাস্ত্রে এরকম কোনো বিধান নেই। সাধারণ যদি কোথাও দেখা যায় যে না রাস্তা শুরু হয়ে গেছে, সেটা যদি পাথরের জন্যই হয় বা দেওয়ালের কোনো সমস্যার জন্য হয়, তাহলে সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে। আচ্ছা, বার করে দেওয়ার জন্য। বেশ। আর একবার যদি সার্জারির মাধ্যমে বার করে দেওয়া যায়, তারপর কি আবারও ওখানে ওই প্রতিবন্ধকতা আবারও তৈরি হওয়ার বা স্টোন আবারও তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়? হ্যাঁ, থাকে। দুটো কারণ। হুম। এক হচ্ছে যে কারণে প্রথমবার স্টোন তৈরি হয়েছিল সেই কারণটা অনেক সময় পারপিচুয়েট করে। আচ্ছা। সেটা খাদ্যাভ্যাস হতে পারে, সেটা ওষুধ হতে পারে, যেমন ওই ভিটামিন ডি, ক্যালসিয়াম বললাম, সেটা মানুষ তো বন্ধ করে না, চলতে থাকে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রাস্তাটা শুরু হয়ে গেলে সেখানে কিন্তু পলি পড়ার সম্ভাবনাটাও বাড়বে। আজকে যখনই আপনি দেখবেন আপনার ধরুন বাথরুম বা রান্নাঘরের যে নালীটা, সেই নালীটা যদি খুব চওড়া থাকে সেখানে ময়লা জমবে না। যদি সেটা শুরু হয়ে যায়, আপনি ময়লাটা বার করে দিলেন, কিন্তু আবার ময়লা জমার একটা সম্ভাবনা তৈরি হবে। সেজন্য যখন পথটা, প্যাসেজটা যদি শুরু হয়ে যায়, সেখানে কিন্তু আবার পাথর হওয়ার সম্ভাবনা বাড়ে। সেক্ষেত্রে কি তাহলে একটা নিয়মিত সময় অন্তর কিছু পরীক্ষা করা? ফলো আপ করা দরকার। আচ্ছা, এবং সেটা মোটামুটি কতদিন অন্তর? কোনো বাঁধা ধরা নিয়ম নেই, বছরে একবার অন্তত। বেশ, এবার আমরা একটু টেলিফোনে আসি। আর যারা একটু দেরিতে রেডিও সেট টিউন করেছেন তাদের বলি, আপনারা শুনছেন এই মুহূর্তে স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের বিষয় কিডনিতে জল জমা এবং কিডনির সমস্যার জন্য শরীরে জল জমার নানান সমস্যা। আমরা কথা বলছি বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অভিজিৎ তরফদারের সঙ্গে। 22131342 22131342 এই নম্বরে কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবো? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না, প্রশ্নটা বলুন। হ্যালো। বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বীরভূমের মানুষ থেকে লক্ষ্মী পরামানিক বলছি। বলুন লক্ষ্মীদি। বলছি যে আমার বাঁ দিকে কিডনিতে পাথর হয়েছে, তা সেটা কি নামার সম্ভাবনা আছে? নামা যদি খুব ছোট্ট পাথর হয়, জল বেশি খান, তাহলে নামতে পারে। আর যদি বড় পাথর হয়, রাস্তা আটকে থাকে এবং কিডনিটা যদি ফুলে যায়, তাহলে সেক্ষেত্রে অপেক্ষা না করে সেটাকে নামিয়ে দেওয়াই ভালো। 22131342 22131342 এই নম্বরে কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। কিডনির সমস্যা বলতে কি বোঝায়? কিডনির সমস্যা বলতে কিডনি অসুস্থ হয়েছে, কি করে বুঝবো? কিডনির সমস্যা যদি হয়, তাহলে এক তো আপনি যদি ভাগ্যবান হন তাহলে ব্যথা হবে, পেচ্ছাপ কমে যাবে, পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোবে। এটা হচ্ছে যারা ভাগ্যবান তাদের হয়। আর যারা ভাগ্যবান হন না, তাদের ক্ষেত্রে হাত পা মুখ ফোলে, শরীরটা দুর্বল লাগে, হাঁটতে চলতে গেলে হাঁপ ধরে, খিদে কমে যায়, অন্য লোকজন বলে যে তোকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলি কিডনির অসুখকে নিঃশব্দ ঘাতক, সাইলেন্ট কিলার। বাইরে থেকে সেইভাবে কিছু বোঝা যায় না, এবং যে রোগ লক্ষণগুলোর কথা বললাম সেই রোগ লক্ষণগুলো এত মৃদু, এত অল্প যে বাইরে থেকে যেহেতু লোক ধরতে পারে না, সেজন্য পরীক্ষা না করলে রোগটা আত্মপ্রকাশ করে না। যে কারণে আমরা বলি যে যে অসুখগুলোতে কিডনির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন কারুর যদি প্রেশার থাকে, কারুর যদি সুগার থাকে, কারুর যদি ছোটোবেলায় কিডনির অসুখ থাকে, কারুর যদি বংশে কিডনির অসুখ থাকে, তারা একটা নিয়মিত সময় পর পর নিজেদের পরীক্ষা করিয়ে নেবেন যে তাদের কিডনির ক্ষতি হচ্ছে কিনা। বেশ, ডাক্তারবাবু এবারে আসি যে কিডনির সমস্যার জন্য শরীরে জল জমা, এই বিষয়টা এবার আমরা একটু জানবো। কিডনির কাজ হচ্ছে শরীর থেকে শরীরে যেটা বাড়তি জল সেটা বার করে দেওয়া। এখন কিডনি যদি ভালো কাজ করতে না পারে, তাহলে সেই জলটা সে বার করতে পারবে না। আর বার করতে না পারলেই সেই জল শরীরে জমে যাবে, হাত পা মুখ ফুলবে, ইত্যাদি ইত্যাদি। এটা একটা দিক। আর দ্বিতীয় যেটা বলছিলাম, যে কিছু অসুখ আছে, কিছু নেফ্রাইটিস যেগুলোকে আমরা বলি নেফ্রোটিক সিনড্রোম, সেগুলোতে যেটা হয়, প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যায়। প্রোটিন বেরিয়ে গেলে রক্তে প্রোটিনের অনুপাত, প্রোটিনের মাপ কমে যায়। আর রক্তে প্রোটিনের মাপ কমে গেলে তখন
রক্তের জল ধরে রাখার ক্ষমতাটা কমে যায় বলে শরীরের বিশেষ করে নিচের দিকের জায়গা, পা বা চোখের পাতা, সেগুলো ফুলতে থাকে। তখন আমরা সেই অসুখটাকে বলি নেফ্রোটিক সিনড্রোম, এবং এই ফুলে যাওয়াটার পরিভাষা হচ্ছে ইডিমা। এই ইডিমা যখন তৈরি হয় তখন সেটা ওই নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম জাতীয় অসুখের একটা লক্ষণ। সুতরাং দুদিক থেকে দেখা যায়, এক হচ্ছে কিডনি খারাপ হচ্ছে, কিডনি জল বার করতে পারছে না, তার জন্য শরীরে জল জমছে, আর হচ্ছে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাচ্ছে বলে রক্তে প্রোটিনের ভাগ কমে যাচ্ছে, সেই প্রোটিন কমে যাওয়ার জন্য রক্ত জল ধরে রাখতে পারছে না, সেই জলটা গিয়ে আমাদের ভাষায় থার্ড স্পেস, সেই জায়গায় গিয়ে জমছে, চোখের পাতা ফুলছে, পা ফুলছে, মুখ ফুলছে, ইত্যাদি ইত্যাদি। এই দুটো কারণেই শরীরে জল জমতে পারে কিডনির অসুখে। এর ক্ষেত্রে কি কোনো আলাদা বয়স রয়েছে, যে এটা একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রেই হয়, বা যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে? সব বয়সে হতে পারে। সব বয়সে হতে পারে। আমাদের ওই যে একটু আগে বলছিলাম, এমন কিছু বিষয় যে আমাদের কোনো বদঅভ্যাস যে কারণে এটা হতে পারে, আমাদের খাওয়া দাওয়ার সঙ্গে, আমাদের লাইফস্টাইল জীবনচর্যার সঙ্গে, এমন কিছু কি জড়িয়ে আছে, নাকি সেই আবারই ভাগ্য আর দুর্ভাগ্যের কথা? না না, ভাগ্য দুর্ভাগ্য দিয়ে তো চলে না। এই যে ধরুন বললাম যে প্রেশার সুগার নিয়ন্ত্রণ করে না রাখা, হ্যাঁ। সেটার সঙ্গে তো ভাগ্যের সম্পর্ক নেই, সেটার সঙ্গে এক ধরনের শভিনিজমের সম্পর্ক আছে। কেউ কেউ এসে বলে না আমার সুগার 350, আমি কিচ্ছু বুঝি না, এমনি কিছু বোঝেন না, হঠাৎ দেখা গেল পরীক্ষা করে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। এইগুলো, আমার প্রেশার সবসময় ওপরেরটা 200 থাকে, আমি চিকিৎসা করাই না, এইগুলো যেন না হয়। দ্বিতীয় যেটা ঘটনা সেটা হচ্ছে যে মানুষের একটা অভ্যেস, বিশেষ করে আজকাল সেই অভ্যেসটা বেড়েছে, আমরা বলি ওটিসি, ওভার দ্য কাউন্টার ওষুধ নেওয়া। আপনি যে কোনো দোকানে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন ব্যথার ওষুধ, 100 জন কাস্টমারকে যদি একজন দোকানদার ব্যথার ওষুধ দেয়, কজন প্রেসক্রিপশন নিয়ে আসেন? একজনও না। অধিকাংশ ক্ষেত্রে ব্যথার ওষুধ বিক্রি হয় রোগীর নিজের ইচ্ছে, মাথাটা একটু টিপ টিপ করছে, দুটো সারিডন দে তো, এই হচ্ছে ব্যথার ওষুধের গল্প। সুতরাং এই ব্যথার ওষুধের গল্প যদি চলতে থাকে এবং মানুষ যদি নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খেয়ে যেতে থাকে, তাহলে ভবিষ্যতে কিডনি খারাপ হবে। এরকম আরও অনেক ওষুধ আছে যে ওষুধগুলো নিয়ে আজকাল চর্চা হচ্ছে, যেগুলোতে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। তার মধ্যে একটা হচ্ছে আমরা যেগুলোকে বলে অল্টারনেটিভ মেডিসিন, যে ওষুধগুলোর কার্যকারিতা সম্বন্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, কিন্তু সেই ওষুধগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেই ওষুধগুলো, সেগুলোর থেকে ক্ষতি হতে পারে। আর একটা জাতীয় ওষুধ, তার থেকেও লিটারেচার বলছে যে সেগুলোর থেকেও ব্যবহার করলে কিডনির ক্ষতি হয়, যেমন যেগুলোকে বলা হয় পিপিআই। পিপিআই মানে হচ্ছে এই প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, এইসব গ্যাস অম্বলের ওষুধ। বাঙালিরা প্রেসক্রিপশনের ধার ধারে না, অ্যাসিড হয়েছে, গ্যাস হয়েছে। সারা ভারতবর্ষে এই গ্যাস অম্বলের ওষুধ যত বিক্রি হয়, আমি একটা ব্র্যান্ডটার নাম করছি না, সেটা ভারতবর্ষে 7 কোটি টাকার বিক্রি হয়, আর পশ্চিমবঙ্গে 6 কোটি 80 লক্ষ টাকার বিক্রি হয়। মানে প্রায় সমান সমান সারা ভারতের সব কটা রাজ্য মিলিয়ে যা বিক্রি হয়, আমাদের একা পশ্চিমবঙ্গে সেটা বিক্রি হয়। বাঙালিরা তাই খেয়ে নেয়, কারণ আমাদের সমস্ত কিছুতেই আমরা ভাবি যে আমার গ্যাস হয়েছে, গ্যাস আর অ্যাসিড থেকে নাকি সমস্ত রোগের সূত্রপাত। সত্যি সত্যি হয় যে তার কারণও আছে। কারণটা হচ্ছে অন্য সমস্ত বাঙালি ছাড়া পৃথিবীর আর সমস্ত জাতীয় প্রজাতির মানুষের মধ্যে একটা ধারণা আছে, সেটাকে বলা হয় ব্রেকফাস্ট, প্রাতঃরাশ। ধরুন 6টায় উঠলো, আপনি খোঁজ করুন অন্য যে কোনো রাজ্যের মানুষ, পৃথিবীর যে কোনো দেশের মানুষ ঘুম থেকে উঠে জল খাবার খায়, সেটা আধ ঘন্টার মধ্যে। আর বুদ্ধিমান বাঙালি যদি 6টায় ওঠে, তাহলে সে 10টার সময় জল খাবার খায়। এত বুদ্ধি যদি কারোর থাকে, তাহলে তার গ্যাস অম্বল না হয়ে যাবে কোথায়? আপনি যদি 6টায় ওঠেন, স্বাভাবিক। আমি আজকেই একজনকে জিজ্ঞেস করছিলাম, একজন বয়স্ক মানুষ, তিনি বলছেন আমি খুব স্বাস্থ্য সচেতন মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খাই, খেয়ে হাঁটতে বেরিয়ে যাই, হেঁটে ফেরার সময় পাড়ার চায়ের দোকানে বসে আর 1 কাপ চা, ফিরে আসি, এসে একটু পুজো পাঠ করি। তারপরে জিজ্ঞেস করলাম তাহলে আপনি ব্রেকফাস্ট জল খাবারটা কখন খান? ওই 10টা। উঠলেন 6টায় আর ব্রেকফাস্ট করতে 10টা। তার যদি গ্যাস অম্বল না হয়, তাহলে হবে টাকা। ওই জন্যই 6 কোটি টাকার বিজনেস হচ্ছে। 6 কোটি 80 লক্ষ, আপনি 80 লক্ষ টাকা কমিয়ে দিলেন। ঠিক। সুতরাং এই জায়গাগুলো, অর্থাৎ কোন কোন ওষুধ আমরা খেয়ে ফেলছি, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া সেই ওষুধ খাওয়া উচিত নয়। একটু আগেও দেখলাম ভিটামিন ডি এর ক্ষেত্রেও তাই হলো, আবার কখনো গ্যাসের অম্বলের ওষুধের থেকেও হচ্ছে। সুতরাং আমরা ভাবতেও পারি না যেগুলো সাধারণ মানুষ হিসেবে, যে
কিডনির এফেক্ট হয়ে যাচ্ছে ভিটামিন ডি এর ওষুধের জন্য অথবা গ্যাস অম্বলের ওষুধের জন্য। সুতরাং এগুলো নিশ্চয়ই আমাদের একটা ভুল বটেই। কিন্তু ধরা যাক এই ভুলগুলো ঘটলো এবং আমার শরীরে জল জমছে কিডনির সমস্যার জন্য, এরপরে এর চিকিৎসা হিসেবে কি রয়েছে? চিকিৎসা তো ওই আবার বুদ্ধিমান বাঙালি তো চিকিৎসা নিজে করে। একটা জিনিস খুব সহজে মেলে, সস্তায় মেলে, সেটা হচ্ছে পরামর্শ। কোনো হ্যাঁ, পয়সা একদম লাগে না। ফ্রি ফ্রি। আপনি ট্রেনে যান, বাসে যান, সব জায়গায় দেখবেন, আপনি একবার মুখে একবার উচ্চারণ করুন যে আমার অমুক অসুখটা হয়েছে, দেখবেন পাশ থেকে লোকে হামলে পড়বে আপনাকে উপদেশ দেওয়ার জন্য। ঠিক। বিনা পয়সায় মেলে উপদেশ, সুতরাং সেই উপদেশগুলো ফলো করা হয় এবং চিকিৎসকের কাছে যাওয়া হয় সেই অসুখটার জন্য তখন চিকিৎসকের আর কিছু করার থাকে। এটা আমাদের দুর্ভাগ্য। মানে আমরা যখন রোগীদের পাই তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সেই রোগটা এতখানি বাড়িয়ে নিয়ে এসছে এবং তার আগে সে অনেক রকম চিকিৎসা সে নিজে করেছে, পাড়া প্রতিবেশীরা করেছেন, আত্মীয় স্বজন করেছেন, বন্ধু বান্ধব করেছেন এবং এখন তো ওইসব রিল টিল হয়ে গেছে, তারা করেছে। এইসব মিলিয়ে আলটিমেটলি শেষ অবধি যখন দেখা যায় যে ডাক্তারের কাছে, মানে ডাক্তার বলতে আমি বলছি বিশেষজ্ঞের কাছে পৌঁছলেন, মানে আমরা হচ্ছি তো শেষ। মানে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমরা বলি, মানে খুব খারাপভাবে বলি যদিও, মানে ওই নিয়ে যাওয়ার লোক ছাড়া আর তো কেউ পড়ে থাকে না, আমরা হচ্ছি ওই শেষ আর কি। তখন আমাদের করার স্কোপটা এতই কম থাকে, মাথা কপাল চাপড়ানো ছাড়া কিছু করার থাকে। সেই জন্য যারা শুনছেন তাদের বলবো যে একটু নিজেদের চিকিৎসা করা কমান, অন্যদের পরামর্শ, পরামর্শ নেওয়ার প্রবণতাটা কমান এবং কোনো সমস্যা যদি মনে করেন তাড়াতাড়ি ডাক্তারবাবুর শরণাপন্ন হন। তাতে আপনাদেরও ভালো, সমাজেরও ভালো, চিকিৎসার খরচও কমবে। এটা খুব জরুরি এই বার্তাটা যাওয়া। এবং শরীরটাও ঠিক হয়ে যাবে, তাই তো? অর্থাৎ শরীরে যদি জল জমে, জল যাতে না জমে তার চেষ্টা করা ভালো। জল জমার জন্য অপেক্ষা করবেন কেন? আজকে কলকাতা শহরে সব জায়গায় রাস্তাঘাটে জল জমে আছে, তারপরে আপনি পরিষ্কার করবেন? নাকি ওই যে জায়গাগুলো দিয়ে ড্রেনেজ যে সিস্টেমগুলো, সিওরেজ সিস্টেম, সেগুলো পরিষ্কার রাখবেন যাতে জল না জমে? সেটাই তো বেশি উচিত। নিকাশিটা ঠিক রাখা সেটা বেশি জরুরি। তাহলে এবার সেই জায়গায় আসি যে আমরা আমাদের এই নিকাশির যে সিস্টেমটা রয়েছে, কিডনির মূল কাজ যেটা, সেটা আমরা ঠিক রাখবার জন্য কি করব? ঠিক যাতে না থাকে তার জন্য যা যা করা সেগুলো করবেন না, যেটা এক্ষুনি বললাম। ব্যথার ওষুধ খাবেন না, গ্যাস অম্বলের ওষুধ খাবেন না, সময়ে খাবেন এগুলো। প্রেশার ঠিক রাখবেন, সুগার ঠিক রাখবেন। সেগুলোর কোনো শ্লাঘার জায়গা নেই যে এই আমার এত প্রেশার, এত সুগার, এটা বিরাট বড় কৃতিত্বের ব্যাপার নয়। সুতরাং প্রেশার সুগারগুলো কন্ট্রোল করবেন। আপনার যদি বংশে কিডনির অসুখ থাকে তাহলে খুব তাড়াতাড়ি দেখাবেন সেই অসুখটা আপনারও হয়েছে কিনা, সেটা দেখিয়ে নেওয়া, পরীক্ষা করে নেওয়া। সেগুলো চিকিৎসক যা বলবেন সেগুলো মানবেন। ইদানিং আমি শুরু করেছি, আমি রোগীদের না ওষুধের পাতা আনতে। আজকেই ঘটনা, তিনি আমাকে কতগুলো ওষুধের পাতা দেখালেন রোগী, যে এই ওষুধগুলো আমি খাই। তারপরে যখন আমি জিজ্ঞেস করতে শুরু করলাম, সবকটা কিন্তু একদম নতুন ব্র্যান্ড, মানে কোনোটা পাতা ছেঁড়া হয়নি। আমি এই ওষুধগুলো আপনি খান? আমি যখন খুব কড়া ভাষায় জিজ্ঞেস করেছি, উনি বললেন না, ওই ওষুধগুলো কেনা আছে কিন্তু ওগুলো খাই না। তাহলে কি খান? সেগুলো আনা হয়নি। কেন তার কোনো উত্তর নেই। মাঝে মাঝে না, মানে আমি ছাত্রদের পড়ানোর সময় করে রেগে মেগে বলে ফেলি যে আমার মাঝে মাঝে মনে হয় আমি ভেটেরিনারি চিকিৎসা করছি। একটা মানুষ, তার যদি সামান্যতম জ্ঞান বুদ্ধি থাকে, আক্কেল থাকে, সে যদি নিজের ভালো বোঝে, তাহলে তো সে অন্তত এগুলো করবে। তার রোগটা সম্বন্ধে সে সচেতন হবে, সে ডাক্তারবাবুর পরামর্শ মতন চিকিৎসা করবে। তা না করে সে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে সে নিজের ক্ষতি কিভাবে করতে পারে। আর আমাদের দায়িত্ব হচ্ছে সে ক্ষতিটা করে সে যখন নিয়ে আসছে সেটা ডাক্তারবাবু এবার সারিয়ে দিন। কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারবাবু ডায়ালিসিস না করে হয় না। এই প্রশ্নটা দিন প্রত্যেক দিন শুনি, আর শুনে ভাবি যখন ডায়ালিসিস না করে হতো তখন কেন মানুষটা এলো না। ঠিক। সুতরাং সেই বারবার ওই একটাই জায়গা যে ডাক্তারবাবুর কাছে পৌঁছতে হবে ঠিক সময়টায়, যখনই সমস্যা একটু দেখা দিচ্ছে, যখন অন্তত বুঝতে পারছি যে সমস্যা কিছু তৈরি হচ্ছে, এবং ডাক্তারবাবুর পরামর্শ মতন চলা। কারণ বাকি আরও অনেকেই থাকবে পরামর্শ দেওয়ার, বুদ্ধিমানের কাজ হবে সেগুলো না নিয়ে ডাক্তারবাবুর কাছে পৌঁছানো। অনেকেই পৌঁছতে চায় আপনাদের কাছে টেলিফোনের মাধ্যমে, কারণ আমাদের অনেক শ্রোতা বন্ধু আছেন যারা প্রান্তিক এলাকায় থাকেন। আসা যাক আবার টেলিফোনে 22131342। আর আরও একবার মনে করি দিই আজকের আমাদের আলোচ্য বিষয়ে কিডনিতে জল জমা অথবা কিডনির কারণে শরীরে জল জমা এবং এই সংক্রান্ত আরও নানান সমস্যা নিয়ে।
ডাক্তার অভিজিৎ তরফদার, বিশিষ্ট নেফ্রোলজিস্ট, তিনি রয়েছেন আজ আমাদের সঙ্গে। 0332213134 নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। আমি হাওড় পূর্ব মেদিনীপুর থেকে বলছি, প্রদ্যোৎ চক্রবর্তী। বলুন প্রদ্যোৎ বাবু। হ্যাঁ, নমস্কার আপনাকে, ডাক্তারবাবুকে নমস্কার। 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 স্যার, আমার সুগার আছে, প্রেশারও আছে। আমাকে ডাক্তারবাবু প্রেশারে দিয়েছেন সকালবেলা টেলমা 80, আর সন্ধ্যায় দিয়েছেন শিলাখাট 10, কিন্তু আমার প্রেশার না দাঁড়াচ্ছে না ডাক্তারবাবু, 160/90-95 হচ্ছে। এটা কি আমার কিডনির কোনো ক্ষতি হতে পারে? অবশ্যই। আপনি একটা কাজ করুন, শিলাকার যেটা 10 খাচ্ছেন ওটাকে 20 করে দিন। আচ্ছা স্যার, ধন্যবাদ। নমস্কার। সুতরাং যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, সুগার এবং প্রেশার এই দুই কিন্তু বহু মানুষের থাকে, আপনারা একটু সতর্ক হবেন। 0332213142 কিডনির নানান সমস্যা, জল জমা এবং সেই সংক্রান্ত সমস্যা নিয়ে আজকের আলোচনা। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ডাক্তারবাবুকে নমস্কার। 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 হ্যাঁ, আমি শাসন থানা অন্তর শাসন পালপাড়া থেকে বসি গণেশচন্দ্র পাল বলছি। বলুন গণেশ বাবু। ডাক্তারবাবু, আমার থেকে প্রেশার হচ্ছে গিয়ে 107/73, আর সুগারটা রয়েছে আপনার 107। ওটা হচ্ছে গিয়ে খেয়ে, আর না খেয়ে হচ্ছে গিয়ে 125। এইটা হচ্ছে আমার। হ্যাঁ, ভালোই আছে। আপনি আপনার প্রেশার সুগার যা আছে তাই নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বেশ, তাহলে নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আসলে সুগার এবং প্রেশার এই দুটো এতটাই কমন যে আপনি বলার পরে অনেকেই ভাবছেন যে তাহলে কিডনির কি হতে পারে। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। আমি বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে নিমাস মাঝি বলছি। বলুন। আমার বয়স হচ্ছে 65। আমি প্রায় দীর্ঘ 25 বছর ধরে সুগারে ভুগছি। এখন এই কিডনিকে সুস্থ রাখতে গেলে মানে একটু যদি সে বিষয়ে একটু বলেন, তাহলে কিভাবে কি রাখা যায় সেইটুকু যদি বলেন। একটু আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তাও আপনাকে বলে দিই। সুগারটা নিয়ন্ত্রণে রাখবেন, প্রেশারটা নিয়ন্ত্রণে রাখবেন, আর ওই অন্য লোকের পরামর্শে ওষুধপত্র খাবেন না। ডাক্তারবাবু, এবারে আবারও আমাদের আলোচনায় আসি। কিডনির এই জল জমা সংক্রান্ত বিষয়গুলো একটু শুনলাম আমরা। কিডনি সংক্রান্ত আরও যে নানান অসুখ রয়েছে তার মধ্যে আমরা অত ডিটেলে যদি নাও যাই, ঠিক কী ধরনের সিমটমস হলে, কী ধরনের লক্ষণ হলে বুঝতে পারবো আমার কিডনিটা একটু বেগরবাই করছে, একটু কিছু সমস্যা হচ্ছে? কিছু মানে কিডনি খারাপ হওয়ার কি রোগ লক্ষণ সেটা একটু আগেই আমরা আলোচনা করেছি। হাত পা মুখ ফোলা, দুর্বলতা, নিঃশ্বাসের কষ্ট ইত্যাদি, সেগুলো কিডনি খারাপ হওয়ার, কিন্তু সেটা অনেক এগিয়ে যাওয়ার পর। তার আগে কিছু কিডনির অসুখ তো সাধারণ মানুষ জানেই। যেমন ধরুন, কারুর বারবার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, বিশেষ করে যারা মেয়ে তাদের ক্ষেত্রে হতে পারে। আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ 15 থেকে 45, তার মধ্যে মেয়েদের প্রস্রাবে সংক্রমণ হওয়াটাকে আমরা ধরে নিই সেটা স্বাভাবিক। 6 মাসে 2বার পর্যন্ত হলেও আমরা চিন্তা করি না, ইউরিন ইনফেকশন যেটা হতে পারে। কিন্তু এর বাইরে যদি হয়, ধরুন কারুর যদি অল্প বয়সে ছোট বাচ্চা 5 বছর 6 বছর তার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করুন, 80% ক্ষেত্রেই দেখা যাবে কোনো না কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে, জন্মগত ত্রুটি আছে কিডনির রাস্তায় বা কিডনিতে, যার জন্য তার বারবার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে। পুরুষ মানুষ, তাদের যদি প্রস্রাবে সংক্রমণ হয় একাধিকবার, ধরেই নিন তার কিডনির রাস্তায় কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে, সেটা স্টোন হোক, প্রস্টেট হোক। বয়স্ক মানুষের প্রস্টেট, অল্প বয়সীদের স্টোন বা জন্মগত ত্রুটি থাকতেই পারে, পরীক্ষা নিরীক্ষা করুন যদি সংক্রমণ হয়। এইগুলো হচ্ছে, এমনকি মেয়েদেরও যদি বেশি বয়সে হয়, 60, 65, 70, বারবার প্রস্রাবে সংক্রমণ হচ্ছে, খোঁজ নিন কোনো সমস্যা আছে কিনা। এটা হচ্ছে একটা দিক, সংক্রমণ। কারুর যদি বারবার প্রস্রাবে পাথর হয়, স্টোন ফর্মেশন হয়, স্টোন বেরোয়, তার থেকে কিডনি খারাপ হতে পারে, যেটা আমরা আলোচনা করলাম। বাচ্চা বয়সে অনেক সময় নেফ্রাইটিস হয়, সেগুলো সেরেও যায়। কিন্তু যদি বাচ্চা বয়সে কারো নেফ্রাইটিস হয়, পরবর্তীকালে যদি দেখা যায় যে তার রক্ত কমে যাচ্ছে, হিমোগ্লোবিনের মাত্রা হঠাৎ কমে যাচ্ছে, পা মুখ ফুলছে, পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে তার কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা। আর বাকি যেগুলো আছে সেগুলো মূলত যারা স্পেশালিস্ট তাদের এখতিয়ারে পড়বে। সাধারণ মানুষের সেগুলোর জন্য খুব বেশি চিন্তিত না হলেও চলবে। এই যে সাধারণগুলো বললাম, ছোটখাটো জিনিস, সেইগুলো একটুখানি। আর প্রেশার সুগার বলেছি, প্রেশার সুগার যদি থাকে, সেগুলো যদি যার আছে তার যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রোগের সঙ্গে করে আরেকটি রোগ পরবর্তীতে শরীরে ডেভেলপ করে। সুগার প্রেশার ছাড়া
আর কি অন্য কোনো রোগ এমন কিছু আছে যেগুলো থাকলে আমরা একটু সতর্ক হব যে আমাদের কিডনির কোনো সমস্যা হলেও হতে পারে, সুতরাং একটু সাবধান হই? অন্যভাবে যেমন ধরুন অস্টিওআর্থ্রাইটিস, যাদের ধরুন বাত? হাঁটুর ব্যথা ইত্যাদি আমরা দেখি, এই অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। সেরকম অন্য অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও যে বাতের ব্যথা হতে পারে, আমরা কতগুলো রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার ধরে নিই, মানে অনেক মানুষেরই থাকে, সেগুলো থেকে হতে পারে। মেয়েদের এই জাতীয় একটা অসুখ আছে, সেটাকে এসএলই বলে। রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে একটা অসুখ আছে, সেইগুলো যাদের থাকে তাদের এক তো অসুখের জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, আর অসুখের চিকিৎসার জন্য কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। অসুখের জন্য ওই ব্যথার ওষুধ, আচ্ছা। ব্যথার ওষুধ খায়, মানে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু এত ব্যথা হয় আমি সহ্য করতে পারবো না, মানে সহ্য করতে পারি না। সহ্য যদি করতে না পারি তাহলে আমাকে তো ব্যথার ওষুধ খেতেই হবে। তারপর যখন তার ডায়ালিসিস শুরু হয় তখন সেই মানুষটা ডায়ালিসিস নেয় আর কপাল চাপড়ায়। তখন যদি আমি ব্যথার ওষুধটা না খেতাম তাহলে হয়তো এই জায়গায় পৌঁছতাম না। সুতরাং এইগুলো থেকে যায়, মানুষ তার নিজের পার্সপেক্টিভ থেকে বিচার করে। আর একটাও খুব সত্যি কথা যে মানুষের ব্যথা যন্ত্রণার বোধও এক এক রকম। কোনো মানুষ অল্প ব্যথাতেই কাতর হয়ে পড়ে, আবার কোনো মানুষ আছেন খুব বেশি যন্ত্রণা হয়েছে, ব্যথা হয়েছে, অপারেশন হয়েছে। আমরা এমন জানি, একজন ডাক্তারবাবুকে চিনি, তার অপারেশন হয়েছিল, অপারেশন করার পরের দিন তিনি একটা প্যারাসিটামল খেয়েছিলেন, আর কিছু খান, ব্যথা সহ্য করেছেন। এগুলো ওই মানে নিজেকে ওইভাবে ভাবতে হবে, আমাকে ওই থ্রেশহোল্ডটা তুলে নিতে হবে। আর যখন তখন আমি যে কোনো কিছু হলো ওষুধ খাবো না। ব্যথার ওষুধ শুধু নয়, আর একটা অন্যরকম পরামর্শ দিই। আমি দুটো ছোট গল্প বলি। যদি আপনাকে কেউ কোনো ওষুধের পরামর্শ দেন, সেই পরামর্শ ভালো না মন্দ, সেটা প্রথমে নিজের উপর প্রয়োগ করার আগে করবেন কি, যার সঙ্গে শত্রুতা আছে তার উপর দেখে নেবেন তার উপরে কোনো ক্ষতিকর প্রভাব হচ্ছে কিনা। দ্বিতীয় একটা খুব সুন্দর গল্প বলি। একটি মেয়ে, তার বাবা আমাকে দেখান, তিনি খুব বড় পোস্টে ছিলেন, আমি নামও করছি না, পোস্টও বলছি না। তার কিডনির সমস্যা আছে, কিন্তু মোটামুটি প্রায় 15-20 বছর অসুখটা নিয়ন্ত্রণে আছে, এবং তিনি নিয়ন্ত্রণ করেন। তার থেকে বেশি তার মেয়েটি খুব বুদ্ধিমতী, সে নিয়ন্ত্রণ করে। তা সে একদিন আমার কাছে এলো, আমাকে আঙ্কেল বলে। আঙ্কেল, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন? যে লোকে এত উপদেশ দেয়, যে বাড়িতে আসছে, সন্ধ্যেবেলা বাপি বলে, বাপি সন্ধ্যেবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, আর সেই যারা আসে এসে তাকে এই খা ওই করে হ্যান ত্যান এসব বলে যায়। কি করায়? তোমার তো অনেক বন্ধু, তুমি একটা সমাধান বাতলাও। তারপরের বারে এসে সেবার বাবাকে নিয়ে এসে সমাধান হয়ে গেছে। কি সমাধান? না, বাড়ির ড্রয়িং রুমে ও করেছে কি, একটা বাক্স রেখেছে। সেই বাক্সটা সাদা কাগজ দিয়ে মুড়েছে, আর উপরে একটা ফুটো আছে, আর সেই কাগজের ওপর বড় বড় লাল কালিতে লিখে রেখেছে, চিকিৎসা সংক্রান্ত উপদেশ দেবার পূর্বে বাক্সে 50 টাকা জমা করুন। সত্যি বুদ্ধিমতী, অসাধারণ বুদ্ধি, অসাধারণ। এবং তারপর থেকে সব উপদেশ বন্ধ হয়ে গেছে, কেউ আর কোনো উপদেশ দেয় না। 50 টাকা জমা দিয়ে তারপরে উপদেশ দিতে হবে। তখন বিনা পয়সায় উপদেশ দিতে সবাই খুব খুশি, আর পয়সা দিয়ে যদি উপদেশ দিতে হয় আর আপনি কাউকে তখন আর আসবে না অযাচিত উপদেশ। খুব খুব সুন্দর একটা টিপস পাওয়া গেল, কারণ এই উপদেশ আমাদের সকলকে পেতে হয়, বিনি পয়সায়, বাড়ি হোক, কাজের জায়গা হোক, সব জায়গাতেই। ডাক্তারবাবু, একটা ধারণা আছে বেশি বেশি জল খেলে কিডনি ভালো থাকবে, এবং এই ধারণার বশবর্তী বহু মানুষ, জানি না বাঙালি ছাড়া আর কেউ ভাবেন কিনা, কারণ আপনিও একটু আগে বার দুয়েক বলেছেন বাঙালিরা অত্যন্ত বুদ্ধিমান একটি প্রজাতি। তো আমরা ভেবেই নিই যে জল সংক্রান্ত কাজ কিডনির, তাই জল অনেক বেশি খেলে কিডনি আমাদের ভালো থাকবে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন যদি। প্রথম যে অংশটার উত্তর, সেটা হচ্ছে একটা দার্শনিক উত্তর। আমাদের জীবনে যেগুলো খুব ভালো ভালো জিনিস, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, স্নেহ, এগুলো খুব বেশি বেশি ভালো নয়। সবকিছুরই একটা মাত্রা রেখে করা উচিত। জলও যদি খেতে হয় সেটা মাত্রা রেখে খাবেন। কোনো জিনিসেরই অ্যাবান্ডান্স খুব কিছু অভিপ্রেত নয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে মানুষের কিডনি ভালো আছে তাকে যদি আপনি জল খাওয়ান, কিডনি সেই জল বার করবে। কিন্তু সেই কিডনি যদি হাঁপিয়ে যায়, সেই কিডনি যদি খুব ভালো না থাকে, তখন যদি তাকে বেশি জল খাওয়ানো হয় তাহলে সে তাড়াতাড়ি আরো খারাপ হয়ে যাবে। সেই জন্য একটা ভালো কিডনি, তাকে জল দেন, ঠিক আছে, সে মানিয়ে নেবে। খারাপ কিডনি, তাকে যদি চাপ বাড়ান তাহলে সে সেটা নাও নিতে পারে। সুতরাং বেশি বেশি জল খেলে কিডনি বেশি ভালো থাকবে ধারণাটা ঠিক না, অর্ধসত্য। অর্ধসত্য এই হিসেবে ধরুন, যে মানুষ সারাদিন রোদে কাজ করে, যে মানুষ ব্লাস্ট ফার্নেসে কাজ করে, যে রেল ইঞ্জিন চালায়, যে ধান চাষ করে, তার শরীর থেকে খুব জল বেরিয়ে যাচ্ছে, তাকে জল বেশি খাওয়ান, ভালো থাকবে। আর যে সারাদিন এসিতে বসে পা তুলে টিভি দেখছে, তাকে আপনি প্রচুর জল খাওয়ান, তার কিডনি ভালো নাও থাকতে পারে। ঠিক।
সুতরাং আমাদের জীবনচর্যা কিরকম, আমার লাইফস্টাইল কিরকম, তার উপরে কিন্তু নির্ভর করছে। যতটা প্রয়োজন শরীর চাইবে, তাই তো শরীর নিশ্চয়ই আমাদের ইন্ডিকেশন দেয় যে আমার লাগবে জল। হ্যাঁ দেয়, আবার সবসময় যে দেয় তাও নয়। যেমন ধরুন এই যে বোধগুলো, যে আমাদের জল তেষ্টা পাওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো একটা বয়সের পর মানুষের এই বোধগুলো কিন্তু কমে যায়। আচ্ছা। বয়স্ক মানুষের এই যে সাবজেক্টিভ ফিলিংগুলো, সেগুলো যে সবসময় ঠিক থাকে তাও নয়। দ্বিতীয় কথা, জানবেন একই জিনিস একটু আগে যেটা বলছিলাম, ব্যথার বোধ একজন মানুষ তার যা, আর একজন মানুষের তার নাও হতে পারে। তেষ্টা একজন মানুষের যা, আরেকজন মানুষের তার নাও হতে পারে। এবং তেষ্টা নিরসনের জন্য সে যা করবে, একজন মানুষের তেষ্টা পেয়েছে সে 1 গ্লাস জল খাবে, আরেকজন মানুষের তেষ্টা পেয়েছে সে 2 বোতল জল খাবে। মাত্রা রাখাটা খুব জরুরি। আজকে যে কোনো জিনিস, সেটা যদি আপনি মাত্রা রাখতে না জানেন তাহলে এই বিপদ। যেটা 1 গ্লাসে হয় সেটা আপনি যদি 2 বোতল তার জন্য ব্যবহার করেন তাহলেই মুশকিল। যে ছাত্রকে আপনি একটু ধমক দিলেই হয়ে যায়, তাকে যদি আপনি পা থেকে মাথা পর্যন্ত বেত মারেন তাহলে সেটা কাউন্টার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা ইদানিং খুব একটি শব্দের সঙ্গে পরিচিত, যে টক্সিন, আমাদের শরীরে দূষিত সেই জিনিসগুলোকে ডিটক্সিং আমাদের করা দরকার শরীরকে, এবং সেই জন্য অনেক রকমের জল, রাত্রিবেলা অনেকে শসা, পুদিনা এই সমস্ত ভিজিয়ে রেখে পরের দিন ডিটক্স করার জন্য শরীরকে, তাতে নাকি শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যায়, আমাদের কিডনি ভালো থাকে। এই ধারণাটা কতটা ঠিক এবং সেটা করাটা ঠিক কিনা? প্রথম কথা হচ্ছে, এর পেছনে বিজ্ঞান কতটা আছে আমরা জানি না। এই যে জিনিসগুলো বলা হয়, সেই জিনিসগুলো তার যদি কোনো ডকুমেন্টেড এভিডেন্স থাকে, তার যদি আমরা পাবলিশড ওয়ার্ক ছাড়া যাই না। আমরা তো বিজ্ঞানের ছাত্র এবং অধ্যাপনা করি, আমরা সবসময় খুঁজি যে এই যে জিনিসটা বলা হচ্ছে এর পেছনে এভিডেন্স কি আছে। এভিডেন্স বেসড মেডিসিনের উপরেই তো আমাদের যা কিছু নির্ভরতা। সেখানেই যে কথাগুলো আপনি বলছেন, সেই কথাগুলোর কিন্তু সেই রকম কোনো সাংঘাতিক রকম একটা, যে কোনো এভিডেন্স পেতে গেলে তার হিউজ ডেটা দরকার হয়। সেই হিউজ ডেটা নেই। সুতরাং যেটা চলে সেটা অনেকটাই কিন্তু মিডিয়া হাইপ। ওই যে ডিটক্স ওয়াটার, এরকম নানান রকমের এগুলো মিডিয়া হাইপ, এবং শুধু তাই নয়, সেগুলো অনেকটাই কমার্শিয়াল রিজনে করা হয়। যেমন ধরুন সেদিন দেখলাম একটা দিন, সেটা চকলেট ডে। চকলেট ডে কেন? এটা কারা করেছে? এটা করেছে চকলেট কোম্পানিরা। আজ সেই কারণে এই যে ডিটক্স বা ইত্যাদিগুলো করা হচ্ছে, তার পেছনে কতটা বিজ্ঞান আর কতখানি বাণিজ্য জড়িয়ে, সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হব। হ্যাঁ, হতেই পারে, আমাদের এটা স্ট্যান্ডটা হচ্ছে এরকম, এটা হ্যাঁ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমাকে প্রমাণ দেখাও, তবে মানবো, নাহলে মানবো না। এবং ডাক্তারবাবুদের কাছে আপাতত সেটার প্রমাণ নেই, সুতরাং আমার কাছে নেই, অন্য ডাক্তারবাবুদের কাছে জানি না, আমার যেটুকু সীমিত পড়াশোনা তার মধ্যে। এটা খানিকটা বিনয় হলো বটেই, কিন্তু আপনার কাছে নেই মানে আমরা কিন্তু ধরে নেব যে এখনো পর্যন্ত মানে নেফ্রোলজি এইখানেও আমি বলি একটুখানি, এতটা পরিস্থিতি এসছে এখন, এটাকে বলা হয় এক্সপ্লোশন অফ নলেজ। এই নলেজের এক্সপ্লোশনের সঙ্গে সত্যি কথা বলতে কি আমরা তাল মিলিয়ে চলতে পারছি না। সেই কারণে আজকে যদি দেখা যায় যে কোথাও কোনো প্রত্যন্ত প্রদেশে, হন্ডুরাসে একটা এরকম পাবলিকেশন আছে যেখানে দেখিয়েছে এই ডিটক্সগুলো করলে পরে একদম মানুষ সঙ্গে সঙ্গে তার আয়ু 100-র ওপরে চলে গেল, সেরকম যদি কোনো এভিডেন্স আসে থাকতেই পারে, কিন্তু আমার জানা নেই। আমাকে যেটা স্বীকার করতে হবে যে আমার জ্ঞানের পরিধির মধ্যে এটা নেই, এইটুকু আমি বলতে পারি। আমরা আবার একটু টেলিফোনে আসি। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি উত্তর চব্বিশ পরগনার অম্বরপুর থেকে সাধন বিশ্বাস বলছিলাম। বলুন সাধন বাবু। হ্যাঁ, আমার বয়স 53। তো আমার তো এমনিতে কোনো সমস্যা নেই, মানে ইউরিনাল বা অন্য কোনো প্রবলেম। তো আমার কিডনিটা ভালো আছে কিনা, কি ধরনের ডায়াগনোসিস করলে আমি জানতে পারবো যে সুস্থ আছে আমার কিডনি? আপনার যখন কোনো সমস্যা নেই, শুধু শুধু আপনি অসুস্থতার দিকে যেতে চাইছেন কেন? ভালো আছেন, ভালো থাকুন। ডাক্তারবাবু আপনাকে হয়তো বছরে যদি একটা হেলথ চেক আপ করেন, তিনি যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে বলেন তখন করবেন। তবে সাধারণ অর্থে আমরা বলি একটা সাধারণ রুটিন ইউরিন, যেটা আজকাল দেখবেন 10 টাকাতেও পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা করবেন। ইউরিনটা দেখে নেওয়া যে তার ভেতরে কিছু আছে কিনা খারাপ। আর যদি তারপরেও করতে চান, রক্তে ক্রিয়েটিনিন বলে একটা জিনিস আছে, সেইটা পরীক্ষা করে দেখতে পারেন। সেটাও যদি স্বাভাবিক থাকে তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমি এই অনুষ্ঠানটা শুনছি, বুঝলেন ম্যাডাম। এই অনুষ্ঠানটাই এই যে কিডনির প্রবলেমটা বলছে, ঠিক আছে ম্যাডাম। তো এই কিডনির প্রবলেমটাই মানে কারো যদি মানে কিডনিতে স্টোন হয়, এই স্টোনটা কি মানে উইদাউট অপারেশনে কমানো যাবে না উইদাউট মেডিসিন খেতেই হবে? প্রথম কথা হচ্ছে যে
স্টোন যেটা খুব বড় স্টোন হয়ে গেছে, সেই স্টোনটা যদি রাস্তা আটকে বসে থাকে তাহলে সেটা সাধারণত মেডিসিন খেলে বা জল খেলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। স্টোন গলে যায় এই প্রমাণ আমাদের কাছে নেই, স্টোন বেরিয়ে যেতে পারে যদি জল টল বেশি খান এবং ছোটখাটো হয়। কিন্তু যদি দেখেন যে স্টোনটা খুব বড় হয়ে গেছে এবং সেটা রাস্তা আটকে বসে থেকে ওপরের দিকের কিডনির অংশটাকে ফুলিয়ে দিচ্ছে, যেটা আমাদের আলোচনার বিষয় ছিল কিডনিতে জল জমছে, সেরকম যদি হয় তাহলে অপেক্ষা না করাই ভালো। সেক্ষেত্রে পাথরটাকে বার করে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা করা উচিত, এবং সেটা ওষুধ খেয়ে হবে না, সেটা দরকার হলে হাত বাড়িয়ে ওটাকে ধরে টেনে বার করে দিতে হবে। ডাক্তারবাবু, এই জল জমার সঙ্গে ডায়ালিসিস বিষয়টা, কারণ আমরা সাধারণভাবে জানি জল বার করে দেওয়া, এই ডায়ালিসিস বহু মানুষের করতে হয়, তারা এক অসম্ভব একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যান নিয়মিতভাবে। একটু যদি আমাদের জানান যে ডায়ালিসিস বিষয়টি কি এবং কখন প্রয়োজন হয়, এবং যাদের একবার ডায়ালিসিসে যেতে হয়েছে তাদের কি সারা জীবন এর ভেতর দিয়ে যেতে হবে? কিডনির কাজকে কৃত্রিমভাবে করিয়ে দেওয়াটাই হচ্ছে ডায়ালিসিস। যখন কিডনি কাজ করতে পারছে না, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন কিডনি না কাজ করার জন্য শরীরে দূষিত পদার্থগুলো একটা মাত্রা অতিক্রম করে যাচ্ছে এবং প্রাণ সংশয় হতে পারে, তখনই ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিস যাদের করা হয় তাদের কিডনি খারাপ, এই খারাপত্বটা দুরকম হয়। একদলকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইনজুরি, আর একদলকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ইনজুরি মানে ওই যেটা বলছিলাম, কোনো ব্যথার ওষুধ খেয়ে হতে পারে, কোনো বিষাক্ত জিনিস তার প্রভাবে হতে পারে, সাপের কামড়ে হতে পারে, পুড়ে গেলে হতে পারে, শরীর থেকে হঠাৎ অল্প সময়ে জল বেরিয়ে যাওয়া, সেটা গ্যাস্ট্রোএন্টেরাইটিসেও হতে পারে, আন্তরিক হলে হতে পারে। এই সব কারণগুলোতে অনেক সময় দেখা যায় যে কিডনি থমকে গেছে। সেই থমকে যাওয়ার সময়টাকে পার করে দেওয়ার জন্য আমরা ডায়ালিসিস করি। তারপরে আস্তে আস্তে যখন কিডনি নিজেই নিজেকে সুস্থ করে ফেলে, এবং করে ফেলেও বেশিরভাগ ক্ষেত্রেই, তখন আর ডায়ালিসিসের দরকার হয় না। আর উল্টো দিকে আর একদল কিডনির অসুখ আছে, আর এক শ্রেণীর কিডনির অসুখ, যে কিডনির অসুখে কিডনিগুলো, দুটো কিডনি ইররিভার্সিবলি নষ্ট হয়ে যায়, মানে তাদের আর ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা থাকে না। সেটা হয় প্রেশার থেকে, সুগার থেকে, জন্মগত কিডনির অসুখ থেকে, ওষুধের বহুদিন ধরে এমন ওষুধ যাতে কিডনি খারাপ হয় সেই ওষুধগুলো খেয়ে গেলে, এরকম অনেক কারণ আছে, কিডনির অসুখও আছে। সেইগুলোর থেকে যখন কিডনি এমনভাবে খারাপ হয়ে যায় যে তার আর নতুন করে কাজ করার কোনো সম্ভাবনা থাকে না, তখনই আমরা ডায়ালিসিস শুরু করি। এবং সেই ডায়ালিসিস কিন্তু বন্ধ করা যায় না। করা যায় যদি আমরা নতুন আর একটা সুস্থ কিডনি তার শরীরে বসাই, যেটাকে বলা হয় ট্রান্সপ্লান্টেশন। সেই জন্য আমাদের পরামর্শ হচ্ছে, যাদের অ্যাকিউট কিডনি ইনজুরি হয়েছে তাদের যদি কনজারভেটিভ ট্রিটমেন্ট তাতে তারা ভালো না হন, ওষুধপত্র দিয়ে ভালো না হন, যদি ডায়ালিসিস করতেও হয় তাহলে 2-3টে ডায়ালিসিস করতে হবে, এবং তাতে কিডনি আবার ঠিক মতন কাজ করতে শুরু করবে। কিন্তু যাদের ক্রনিক কিডনি ডিজিজ, যাদের কিডনি দুটো ইররিভার্সিবলি নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আর তৈরি হওয়ার, কাজ করার সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রে ডায়ালিসিস শুরু করতেই হবে, ডায়ালিসিস চালিয়ে যেতেই হবে যতক্ষণ না, যদি সব ঠিকঠাক থাকে, তার কিডনি ট্রান্সপ্লান্টেশন করা যায়। কিডনি প্রতিস্থাপন নয়, সংস্থাপন। এখানে একটু ঠিক করে দিই, প্রতিস্থাপন মানে হচ্ছে একটা জিনিস তুলে ফেলে আর একটা জিনিস বসানো। কিডনি ট্রান্সপ্লান্টেশনে মানুষের যে শরীরের কিডনি, সেগুলোকে তুলে ফেলা হয় না, সেগুলো যেখানকার সেখানেই থাকে। নতুন আর একটা সুস্থ কিডনি তার শরীরে বসিয়ে দেওয়া হয়। সেজন্য এটা সংযোগ, এটা তুলে ফেলে বসানো নয়। যারা ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে তারা থাকে, তাদের বাদ দেওয়া হয় না। সেজন্য প্রতিস্থাপন করা হয় না, সংস্থাপন করা হয় বলি এই কারণে যে সংযোগ করা হলো, আরেকটা কিডনি পেটের নিচের দিকে, আলিয়াক ফাসা বলা হয়, সেইখানে বসিয়ে দেওয়া হয়। কিন্তু যে দুটো নেটিভ কিডনি, যে দুটো খারাপ হয়ে গেছে, সে দুটো খুব কম ক্ষেত্রেই তুলে ফেলা হয়। যদি এমন কিছু হয় যে সে দুটো রাখলে ক্ষতি হতে পারে, তাহলেই তোলা হয়। 100 জনের মধ্যে 99 জনেরই সেগুলোকে তুলে ফেলা হয় না। আচ্ছা, অর্থাৎ খারাপ কিডনিগুলো যদি কোনো ক্ষতি না করে তাদেরকে শরীরে রেখেই দেওয়া হয়। কিন্তু যার কাছ থেকে কিডনিটি নেওয়া হলো, যিনি কিডনিটা দান করলেন, তার তো একটা কিডনি হয়ে গেল, তার পক্ষে বাকি জীবনটা সুস্থ স্বাভাবিক। যিনি নিলেন তারও তো একটাই স্বাভাবিক কিডনি, যিনি নিচ্ছেন তারও তো একটাই সুস্থ কিডনি। তিনি যেমন একটা সুস্থ কিডনি নেই, কারণ আগের যে কিডনি সে তো কাজ করছে না, তিনি তো একখানা কিডনি নিয়েই বাকি জীবন সুস্থ থাকবেন। সিমিলারলি যিনি দিচ্ছেন তিনিও একটা কিডনি নিয়েই সারা জীবন সুস্থ থাকবেন। ওই আজকেই এক ভদ্রলোক এসেছেন, তার একটা কিডনি ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, আর একটা কিডনি
তার এখন 72 বছর বয়স, তার ক্রিয়েটিনিন 0.9, একদম স্বাভাবিক। সুতরাং উনি 72 বছর যখন একটা কিডনি নিয়ে আছেন, আরও যদি 72 বছর বাঁচেন একটা কিডনি নিয়েই বাঁচবেন। ঠিক। আমরা প্রায় আলোচনা শেষের দিকে, আর একটা টেলিফোন নিতে পারি। নমস্কার। হ্যালো, হ্যাঁ, বলুন বলুন আমি হাওড়া হান্দুল থেকে সুভাষচন্দ্র পাল কথা বলছি। বলুন। বলছি যে আমার বয়স হচ্ছে 72 বছর, আর পেটটা আমার এই কদিন হলো পেচ্ছাপটা হচ্ছে মানে জ্বালা করছে পেচ্ছাপ করতে গিয়ে। এটা কিডনির সমস্যা নয়, সম্ভবত প্রস্টেটের সমস্যা। আপনি একটু ইউরোলজিস্টকে দেখান, সেক্ষেত্রে তিনি যা বলবেন সেই পরামর্শটা আপনি মেনে চলবেন। ডাক্তারবাবু, আলোচনার একেবারেই শেষে, আর বড়জোর 2.5 মিনিট আমাদের হাতে সময় রয়েছে। সার্বিকভাবে কিডনিকে ভালো রাখবার জন্য আমরা কি কি করব? অর্থাৎ যেগুলো হলে করব না, খারাপ হয়ে যাবে সেগুলো তো করব না বটেই। আমাদের লাইফস্টাইলের মধ্যে, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, আমাদের প্রত্যেক দিনের যে নিয়ম জীবনে চলার, সেগুলোর মধ্যে কি কি রাখলে কিডনি আমাদের ভালো থাকবে? প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আপনি কিডনি ভালো রাখবেন ভেবে যদি আপনার জীবনচর্চা বদল করেন, তাহলে আপনার প্রত্যেকটা দিনই মনে হবে যে না বাঁচলেই ভালো হতো। এটা খুব ভালো গল্প আছে। একজন ডাক্তার তার 50 বছর পূর্তি উপলক্ষে, তার একজন রোগী তার 50 বছর পূর্তি উপলক্ষে তিনি একজন ডাক্তারকে ডেকেছেন। এবার ডাক্তারবাবু তো যা যা আছে সব খাচ্ছেন, আর যিনি রোগী তিনি একটা স্যুপ আর 2খানা পাউরুটি খাচ্ছেন। তা ডাক্তারবাবুকে রোগী জিজ্ঞেস করেছেন যে ডাক্তারবাবু, আমার তো 50 বছর বয়স হলো, আমি 100 বছর বাঁচবো তো? তখন ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, তা আপনি কি এই যে খাচ্ছেন এই স্যুপ আর পাউরুটি এটাই খান? বলছে হ্যাঁ, এই খাই, এর বেশি আমি কিছু খাই না। তাহলে আপনি যদি 1 বছরও বাঁচেন, মনে হবে আপনি 100 বছর বাঁচছেন। এইটাই আমার পরামর্শ, যে আপনি বাঁচবার জন্য, সুস্থ থাকবার জন্য তাকিয়ে তাকিয়ে জীবন কাটাবেন না। আপনি উল্টো দিক থেকে ওই যেগুলো না বলেছি সেইগুলো শুধু মাথায় রাখবেন, যে ওই নাগুলো করবেন না, আর বাকি জীবনটা এনজয় করুন। তাই যদি না করেন, তাহলে মনে হবে 1 বছর বাঁচলেও আমি বোধহয় 100 বছর বাঁচছি। বেশ। সুতরাং আপনি যা যা বললেন বেশ মজার ছলেই শুনলাম বটে, কিন্তু শ্রোতা বন্ধুদের বলবো যে প্রতিটা বিষয়কে মাথায় রাখা, যে কি কি না বললেন ডাক্তারবাবু। করণীয় আলাদা করে খুব কিছু নেই, বরং করব না সেই দিকে, মানে ডুজ অ্যান্ড ডোন্টস আমরা বলি। ডুজের জন্য খুব বেশি নেই, আনন্দে বাঁচুন। ডোন্টসে অনেক কিছু আছে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। আপনি মূল্যবান যে পরামর্শ এবং সময় দুটোই দিলেন আমাদের, সেজন্য নমস্কার। নমস্কার নমস্কার। শ্রোতা বন্ধুরা, তাহলে দেখলেন কিডনিকে ভালো রাখা বা আলাদা করে হার্টকে ভালো রাখা, এগুলোর জন্য মারাত্মক কিছু করে ফেলার দরকার নেই, বরং না করার অনেক কিছু আছে। ঠিক সেই সেই জিনিসগুলো যেগুলো আমরা অসচেতন হয়ে, অসতর্কতার জন্য অথবা অধিক সচেতন হয়ে করে ফেলি। আসুন নিয়মে বাঁচি, আর সেই ব্যাক টু বেসিক্স, আমরা যেভাবে আমাদের দাদু ঠাকুরমারা ছিলেন আমরা একটু সেভাবে থাকি। বেশি কিছু না করলেই ভালো, ডাক্তারবাবুও তেমনটাই বলছেন। আসুন সকলে ভালো থাকি, সুস্থ থাকি। এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডাক্তার অভিজিৎ তরফদার। তার সঙ্গে কথা বললাম আমি শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।